বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেখানে বাংলা বলায় হেনস্থা শিকার হতে হচ্ছে বাঙালিদের, সঙ্গে এসআইআর ইস্যু, এই প্রত্যেকটির ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে যে রাজনীতির আঙিনায় যেন ঝড় উঠেছে। এবং দিল্লিতেও দেখা গেছে একটানা প্রতিবাদ, একটানা আন্দোলন। বাংলায় কথা বলায় বিজেপি শাসিত রাজ্যগুলিতে যখন এই ঘটনা ঘটছে, বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে, তার জোরালো প্রতিবাদ চলছে। অন্যদিকে এসআইআর ইস্যুতে সরব বিভিন্ন মহল। ইতিমধ্যেই দেখা যাচ্ছে আরও যে বিষয়গুলো, এই আবহের মধ্যে এই শহরের বুক থেকে আবারও এক ধৃত বাংলাদেশি। এবং এখানেই প্রশ্ন হচ্ছে কি কি তথ্য রয়েছে, কেনই বা তাকে গ্রেপ্তার করা হলো? কারণ যে অভিযোগ পাওয়া যাচ্ছে যে ভারতীয় পাসপোর্ট নিয়ে বিদেশে পাড়ি দেওয়ার চেষ্টা করেছিলেন এই ব্যক্তি। বিমানবন্দরে অভিবাসন দপ্তরের হাতে ধৃত। চেকিংয়ের সময় জানা যায় পাসপোর্টটা ভুয়ো। এবং ধৃত ব্যক্তির আগেও বাংলাদেশের পাসপোর্ট ছিল, দুই পাসপোর্টে আলাদা আলাদা নাম ব্যবহার। ভারতের পাসপোর্টের নাম বিভাস রায়, আর বাংলাদেশে যে পাসপোর্ট সে ব্যবহার করত সেখানে নাম সৌমিক বড়ুয়া। দুটি পাসপোর্টে একই ছবি দেখেই সন্দেহ হয়। আমি একটু আরও ডিটেল জানবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনু সাহা। শান্তনু, তো মারাত্মক ঘটনা, দুটো পাসপোর্ট, সেটাও ভুয়ো বলা হচ্ছে, কিন্তু ছবি এক, নাম আলাদা আলাদা ব্যবহার। কি কি বিষয় সামনে আসে এই ব্যক্তিকে জেরা করে? তুমি যেরকমটা বলছিলে, একই ব্যক্তি তার দুটি নামে দুটি দেশে দুটি ভিন্ন পাসপোর্ট। অর্থাৎ যে ব্যক্তি ভারতে বিভাস রায়, সেই ব্যক্তি বাংলাদেশে শ্রমিক বড়ুয়া। একেবারে ভারতে বিভাস রায় নামে তার পাসপোর্ট, এবং সেই পাসপোর্ট নিয়ে তিনি যখন জার্মানির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন, সেই সময় তার পাসপোর্ট চেকিং এর সময়, অর্থাৎ অভিবাসন দপ্তরের সময় যখন পাসপোর্ট জমা দিতে হয় এবং চেকিং হয়, সেই সময় দেখা যায় যে এই যে বিভাস রায়, তার বাংলাদেশের একটি পাসপোর্ট রয়েছে এবং সেই পাসপোর্টে একই ছবি ব্যবহার হয়েছে এবং সেই ব্যক্তির নাম শ্রমিক বড়ুয়া। এরপরেই কিন্তু অভিবাসন দপ্তরের থেকে তাকে কিন্তু সেখানে হোল্ড করানো হয়, অর্থাৎ তার পরবর্তী সময় তাকে আটক করা হয় এবং দীর্ঘক্ষণ ধরে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি কিভাবে দুটি পাসপোর্ট পেলেন, তিনি কিভাবে ভারতে এলেন, বা বাংলাদেশি পাসপোর্ট তার কি করে হলো, ভারতীয় পাসপোর্ট তার কি করে হলো, এই সমস্ত বিষয় তাকে কিন্তু দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু এই জিজ্ঞাসাবাদে কোন রকম সদুত্তর এই ব্যক্তি কিন্তু দিতে পারেননি। এবং পরবর্তী সময় যেরকম প্রসিডিংস রয়েছেন, সেরকম ভাবে বিমানবন্দরে যারা দায়িত্বে রয়েছেন পুলিশ আধিকারিকরা, অর্থাৎ বিধাননগর পুলিশের এনএসসিবিআই থানার পুলিশ, তাদের হাতে কিন্তু এই ব্যক্তিকে তুলে দেওয়া হয় এবং আজকে কিন্তু তাকে ব্যারাকপুর আদালতে তোলা হবে। এখানে একটা বিষয় যে ভারতে প্রবেশের কোনো ভিসা তার কাছে ছিল না এবং বিমানবন্দরে কাঁচ ভেঙে ঢোকার চেষ্টা করে, এবং এর আগেও সে অ্যারেস্ট হয়েছিল। শান্তনু, না না, একেবারে তুমি দেখো, এর আগে যে ঘটনাটি ঘটেছিল শুক্রবার, সে ঘটনাটি হচ্ছে এক ব্যক্তি, তার কাছে তার কাছে ভারতে ঢোকা বাংলাদেশি নাগরিক, তার কাছে ভারতে ঢোকার কোনো কিন্তু ভিসা ছিল না। তিনি কিন্তু ভারতে বলপূর্বক প্রবেশের চেষ্টা করেন, অর্থাৎ ইমিগ্রেশন দপ্তরে যে চারদিক যে কাজ দিয়ে মোড়া থাকে সেই কাজ ভেঙে তিনি কিন্তু ভারতে প্রবেশ করার চেষ্টা করেন, অর্থাৎ কলকাতা শহরে প্রবেশ করার চেষ্টা করেন। সেই সময় তাকে সিআইএসএফ আধিকারিকরা আটক করেন এবং পরবর্তী সময় তাকে কিন্তু পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই একটি ঘটনা হয়েছে, এটি শুক্রবারের ঘটনা। এবং আজ যে ঘটনাটি ঘটেছে, এক ব্যক্তি। শান্তনু, পরবর্তীতে আরো কি আপডেট আসে তোমার থেকে জানবো। তোমায় ধন্যবাদ জানাই। শান্তনু সাহা ছিলেন আমাদের সঙ্গে। এদিকে বিমানবন্দরে অভিবাসন দপ্তরের হাতে ধৃত এই বাংলাদেশি, যদিও তার কোনো বৈধ পরিচয়পত্রই ছিল না, ভারতের পাসপোর্টের নাম বিভাস রায়, বাংলাদেশের পাসপোর্টের নাম সৌমিক বড়ুয়া, অর্থাৎ নাম আলাদা আলাদা, পরিচয় ছবি দেখে আজকে সন্দেহ হয় সিআইএসএফ এর, এবং তারপরই সিআইএসএফ এর জালে আসে। আমরা কথা বলেছিলাম এ নিয়ে, একে একে প্রতিক্রিয়া প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য কিভাবে দেখছেন শুনবো। আপনাকে বলি যে বিহারে যে 65 লক্ষ যে প্রশ্নটা এসছে, সুপ্রিম কোর্ট গত 29 তারিখে খুব চেঁচামেচি করছিল, বলেছেন আপনারা 15 জনকে এখানে হাজির করুন যাদেরকে এরা খুঁজে পাচ্ছে না, তাহলে আমরা বুঝতে পারবো যে এদের এফআইআরটা সমস্ত ভুলে পড়া। প্রথম, আমার দেশ, এই রাজ্যনীতি, রাষ্ট্রনীতি এবং দেশভক্তি এক নয়। এরা তো যা কাণ্ড করেছে, আজকে দেশটাকে বিক্রি করে দেবে। তবে এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে, বিং দ্য পিপল অফ মডার্ন ডেমোক্রেটিক কান্ট্রি, আমার মনে হচ্ছে আরো কঠিন সিদ্ধান্ত নিয়ে সত্য যারা অনুপ্রবেশকারী তাদের বিরুদ্ধে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া দরকার। যদি না করতে পারে তাহলে ভোট বন্ধ করে দেওয়া দরকার।
বারবার অনুপ্রবেশ নিয়েও কথা ওঠে, বারবার সীমান্তের সুরক্ষা নিয়ে যখন প্রশ্ন ওঠে এবং সিআইএসএফ এর হাতে আজকে বাংলাদেশের যুবক ধরা পড়ে যাওয়ার, আবারও ধরা পড়ে যাওয়ার ঘটনায়, এবং শুধু তাই না, সব মিলিয়ে আমরা একটা প্রতিক্রিয়া নিয়েছিলাম অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দেবতাংশু চৌধুরী। শুনবো। মধ্যে সত্যিকারের যে জিনিসটা বারবার বেরিয়ে আসছে যে বাংলাদেশিরা তারা ভুয়ো পাসপোর্ট বলুন, ভুয়ো পেক কার্ড, যেগুলো আইডি কার্ড যেগুলো থাকে, সেটা আধার হতে পারে, ভোটার হতে পারে, এই এপিক কার্ড, এগুলো সমস্ত ভুয়ো হচ্ছে। তো নিশ্চিতভাবে কোথাও না কোথাও কেউ না কেউ এদের কোথাও না কোথাও সাহায্য করছে। এবং আজকে যেমন আমরা দেখলাম যে একটা ভুয়ো পাসপোর্ট, এটা যে কত ভয়ঙ্কর এবং ন্যাশনাল সিকিউরিটির জন্য, ভারতের জন্য, পশ্চিমবাংলা ছেড়ে দিন, পশ্চিমবাংলা নিশ্চিতভাবে এরা ঢুকছে, ভারতের পক্ষে সিকিউরিটির হিসেবে, ন্যাশনাল সিকিউরিটি হিসেবে যে কত বড় একটা বিপজ্জনক ঘটনার দিকে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা নিশ্চিতভাবে যারা এটা নিয়ে বারবার বলে পক্ষে বিপক্ষে, তারা এই ন্যাশনাল সিকিউরিটির কথাটাই বুঝতে পারছে না। এবং আমরা আপাতত জানি যে মোল্লা মুনির, মানে আসিম মুনির, যে পাকিস্তানের সেনা অধ্যক্ষ, তিনি অলরেডি বলে দিয়েছেন যে নেক্সট অ্যাটাক উইল বি ফ্রম দ্য ইস্ট। তাই আমাদের তৈরি থাকতে হবে যে পূর্ব তরফ থেকে অ্যাটাক মানে মিলিটারি অ্যাটাক সবসময় নয়, 26-11 মতন অ্যাটাক হতে পারে। জঙ্গি যে সংগঠন আছে তারা এই পাসপোর্ট নিয়ে ঢুকে যেতে পারে। কত জঙ্গির কাছে এরকম পাসপোর্ট আছে। বিবার বন্দরে অভিবাসন দপ্তরেতে ধৃত বাংলাদেশের যুবক, কিন্তু কি তার উদ্দেশ্য ছিল এইভাবে, যেভাবে বৈধ ভিসা ছাড়া সে ভারতে ঢোকার চেষ্টা করছে? একাধিকবার কথা বলেছিলাম বিজেপি নেতা সজল ঘোষ এবং একই সঙ্গে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর। বাংলাদেশি তো সর্বত্র আছে। এখন উনি একজন কাউন্সিলর, আরেকজন কাউন্সিলরের মুখের ভাষা দেখুন, এরা ভাষা আন্দোলন করছে, এফআইআর এর বিরুদ্ধে লড়াই করছে, বলছে যে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ, কি করে লোক ঢুকে পড়লো। আমি বলছি ওদের দলে এরকম মালেরা কি করে ঢুকলো? আপনারা দেখেছেন ওদের কাউন্সিলর, 80 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কিভাবে বলছে বিজেপিকে খতম করে দেবো, খতম নাম করে বলছে। তারপর বলছে দুজন পুরুষ, বলছে দুটো কুত্তা একটা কুটিয়া, হিন্দিতে বলছে। জিনিস দেখিয়েছেন। আজকে অমিত মালব্য বোধে রাজ্যের লোক নয়, একটা 19 থেকে 20 বলে ফেললে তো ফাটিয়ে দেন আপনারা। বাংলাদেশি ধরা পড়েছে এয়ারপোর্টে, সিআইএসএফ ধরেছে, কেন্দ্রীয় পুলিশ ধরেছে, কিংবা রাজ্য পুলিশই ধরেছে, কিন্তু ওর পাসপোর্টটা বানিয়ে দিয়েছে কে? ওর পাসপোর্টটা বানিয়ে দিয়েছে এই আনোয়ার খানের মতন লোকেরা, ববি হাকিমের মতন লোকেরা, ওদের জাতভাইরা। সহজ কথায় এসআইআর তো মমতা ব্যানার্জি ভোটের এরকম এনআরসি এসআইআর এর চার্জ প্রত্যেকবার কিছু না কিছু একটা করে, কারণ ওনার একটাই অস্ত্র হচ্ছে ভয়। প্রপার ডিটেল, প্রপার ভেরিফিকেশন ছাড়া পাসপোর্ট ইস্যু হওয়ারই কথা নয়। সেখানে একজন ব্যক্তি বাংলাদেশি নাগরিক, তার ভারতীয় পাসপোর্ট ইস্যু হবে কেন? অনুপ্রবেশ করে গল্প দিচ্ছেন। আমি যতটুকু জানি যে এই ভদ্রলোক সম্ভবত হিন্দু, বাংলাদেশেও তার নাম হিন্দু, পশ্চিমবঙ্গে এখান থেকে যে পাসপোর্ট করেছেন ভারত থেকে সেটাও হিন্দু। মুসলমান অনুপ্রবেশকারী যে ধর্মেই অনুপ্রবেশকারী হয়, কোথায় একটা পার্টিকুলার ধর্মকে টার্গেট করে অনুপ্রবেশকারী বলা হচ্ছে কেন? এই পাসপোর্ট ইস্যুইং অথরিটি কি করে এই পাসপোর্ট ইস্যু করলো? সবার আগে তো ইডি সিবিআই এর উচিত, সেন্ট্রাল এজেন্সির উচিত তাকে অ্যারেস্ট করা। তাকে যদি অ্যারেস্ট করতে পারে তাহলে দেখবেন কান টানলে মাথা আসবে, দেখবেন পেছনে বিজেপি কোনো না কোনো নেতা আছে। স্বরাষ্ট্র মন্ত্রক, বিদেশ মন্ত্রকের অপদার্থতায় আজকে এই ঘটনাগুলো ঘটছে, এবং এই ঘটনাগুলোকে সামনে রেখে যে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, সেই ন্যারেটিভটাকে সামনে রেখে এ রাজ্যের বৈধ নাগরিকদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে।